আমি রাস্তাল আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা ভূত.কমে আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের ওপরে। চলুন কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাইয়া। আমি বরাবরের মতোই আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি বারবার আমার সকল ঘটনাটি আপনি গ্রহণ করতেছেন। আজকের এই ঘটনাটি আমি বলবো যে আপনার কাছে অনেক মানুষ শত শত ঘটনা পাঠায়, তার মধ্যে আপনি আমার ঘটনাটি সিলেক্ট করেছেন। আমি অনেক কৃতজ্ঞ। আজকে যে ঘটনাটি বলবো রাসেল ভাইয়া, এটা একটি কালো জাদুর ঘটনা। আর একটা সংসারে যদি কালো জাদু ঘটে তাহলে তার পরিণাম কি হতে পারে, এটাই আজকে আমি বলবো। আর কালো জাদু মানেই লিসেনারদের জন্য একটা খুশির সংবাদ, কেননা তারা ভূতেকে এত আগলে রাখে, মানে তারা চায় যে সবসময় তারা ভয় পেতে। আর এই ভয় নিয়ে মানে কালো জাদুর এপিসোড মানে আমাদের লিসেনারদের জন্য মনে হয় ঈদের দিন। তো ঠিক একইভাবে নতুন একটি কালো জাদুর ঘটনা বলতে চাচ্ছি। তো রাসেল ভাইয়া শুরু করে দিলাম। আজ 12টি বছর ধরে আমার সংসারে কি চলছে জানেন? কালো জাদু। এই কালো জাদু আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। বাবা মায়ের পছন্দে বিয়ে করেছিলাম, আমার সুখী একটা সংসারও ছিল। স্বামী উচ্চ শিক্ষিত আর মাসিক আয় 70,000 টাকারও বেশি। এমন পরিবারে আমার বিয়ে হওয়ায় বাবা মায়েরাও ভীষণ আনন্দিত ছিল। এই গল্প আজ থেকে 12 বছর আগের। বর্তমানের কথা শুনবেন। আমি আমার 3টি সন্তানের মুখে খাবার তুলে দিতে হিমশিম খাই। বাচ্চারা দোকানের সামনে গিয়ে সামান্য কলার জন্য ছটফট করে, আমি কিনে দিতে পারি না। আত্মীয়দের বাড়িতে থাকি, তারা সারাদিন বাড়ির সব কাজ করিয়ে নেয়, 2 বেলা খেতে দিত আমাকে। এতে আমার আক্ষেপ ছিল না, কিন্তু এই মুহূর্তে আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। স্বামী আমাকে ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছে, অথচ এই মানুষটাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি। রাত গভীর হলে আমার শরীরটা আচমকা ভারী হয়ে ওঠে। দেখতেও মাশাআল্লাহ সব দিক দিয়েই নিখুঁত। এবং তার সাথে আমার বিয়ে ঠিক হলো, কাবিন হলো, দিন তারিখ ঠিক হলো এবং সুন্দরভাবে আমাদের বিয়েটাও সম্পূর্ণ হলো। কিন্তু বরের বাড়ির লোকজন যখন আমাকে নিতে আসে তখন একটা বিরাট ঝামেলা হয়। সেই ছেলেটি আমাকে রাস্তায় বিরক্ত করত। যে ছেলে, সে 10 থেকে 12 জন সঙ্গী নিয়ে আসে এবং আমার বাড়িতে হামলা শুরু করে দেয়। তারা অনেক জিনিস ভাঙচুর করে। আমার পরিবারের লোকজন ওদের ধরে ফেলে এবং অনেক মারধরের পর তাদেরকে বেঁধে রাখে। বাবা পরের লোকদের বলেন আমাকে তাড়াতাড়ি নিয়ে যেতে। আমি যখন গাড়িতে উঠছি, ছেলেটা চিৎকার দিয়ে বলে, তুই জীবনেও শান্তি পাবি না, তোর সংসারকে আমি নরক বানিয়ে ছাড়বো। নেশা করে এসেছিল এই ছেলে এবং এই নেশা করেই সে বলে ওর কথায়, মানে এসব কথা যখন ওই ছেলেটি বলে ওর কথায় কেউ পাত্তা দেয়নি। বিয়ের পর 3 মাস স্বপ্নের মতো কেটে গেল আমার। আমি আমার স্বামী আর শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে খুব সুখী ছিলাম। আমার স্বামী আরাফ আমাকে এতটাই ভালোবাসতেন যে ভালোবাসার টাকায় পরিমাণ করা যাবে না। আমার যত্ন, আমার খেয়াল, আমার সব ইচ্ছাকে সে গুরুত্ব দিত। তার আয়ও ছিল, মানে তার আয়ও দিন দিন বাড়ছিল। সবাই আমাকে লক্ষ্মী বলে ডাকত। আমার ভাসুরের নাম লিটন এবং তার স্ত্রীর নাম জান্নাত। শ্বশুর শাশুড়ি আমাকে ভীষণ স্নেহ করতেন। আমি এই নতুন পরিবার পেয়ে নিজের পরিবারকে প্রায় ভুলতেই বসেছি। কিন্তু 3 মাস পরেই আমার জীবনে নেমে আসে এক কালো অধ্যায়। সেদিন গোসল ছেড়ে কাপড় বদলাচ্ছিলাম আমি এবং হঠাৎ করে মনে হলো কেউ একজন চুপি চুপি আমাকে দেখছে।
দরজা পরীক্ষা করে দেখলাম ভিতর থেকে বন্ধ, জানালাও তো বন্ধ। ঘরে এদিক ওদিক তাকালাম, কিন্তু কেউ নেই। ভীষণ অস্তিত্ব হলাম আমি, অস্বস্তি হলাম। শেষ পর্যন্ত পুরো কাপড় না সরিয়েই অন্য একটি জামা পরে নিলাম। ব্যাপারটাকে মনের ভুল ভেবে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেই রাতেই আমার প্রচন্ড জ্বর এলো। আরাফ অবাক হয়ে গেল। ঘুমানোর আগে সে মানুষটা পুরোপুরি সুস্থ ছিল, তার এমন অবস্থা কিভাবে, অসুস্থতার অস্বাভাবিক ছিল। একজন সুস্থ মানুষ, আমি দেখলাম সে গোসল করতে গেল এবং বের হয়ে এসে সে অসুস্থ, এটা অস্বাভাবিক ছিল। সে সঙ্গে সঙ্গে পরিবারের ডাক্তারকে ফোন করলেন এবং ডাক্তার এসে কিছু ঔষধ দিয়ে বললেন সব কিছু ঠিক হয়ে যাবে। অলৌকিকভাবে সকালে আমার জ্বর সেরে গেল, আমি স্বাভাবিক হয়ে গেলাম। কিন্তু সন্ধ্যা নামতেই জ্বরটা আবার আমাকে ঝাপটে ধরলো। আরাফ আমাকে বকাঝকা করল, কারণ সকালে জ্বর না থাকায় আমি দুপুরে ওষুধটা খাইনি। এভাবে প্রায় ৬-৭ দিন কেটে গেল আমার, এবং জ্বরটা যেন একটা রুটিন বানিয়ে নিয়েছে। সন্ধ্যায় আসে, সকালে চলে যায়। আমার শ্বশুর এসব দেখে বলেন, আমার মনে হয় আয়শার ওপর বদ নজর পড়েছে, ওকে ভালো কোনো হুজুর দেখানো দরকার। আরাফ রাজি হয়ে গেল। বিকেলে আমাকে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি বললেন, ওরে বাপ রে বাপ, ওর উপর খারাপ জিনের নজর আছে। তিনি পানি পড়া আর একটা তাবিজ দিলেন। ওগুলো আনার পর 3 থেকে 4 দিন আমি ভালো ছিলাম, কিন্তু তারপর আবার একটা ঘটনা শুরু হলো। এবার আমার বাবা এগিয়ে এলেন। তিনি সব বিষয়ে খুব বিশ্বাস করতেন। তিনি আমাকে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কথা বলেন। পরের দিন সকালে বাবা মা আমাদের বাড়িতে এলেন। আমাকে নিয়ে যাওয়া হলো সেই কবিরাজের কাছে। তিনি আমাকে দেখে ভিন্ন কথা বললেন। তার মতে কেউ আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে কালো জাদু করেছে। কথাটা শুনে আমার শ্বশুর বাড়ির লোকজন আর আমার বাবা মা সবাই ভীষণ ভয় পেয়ে গেলেন। কবিরাজের সমাধানের জন্য 15,000 টাকা দাবি করলেন। আমার শ্বশুর টাকা দিয়ে দ্রুত চিকিৎসা করতে বললেন। কবিরাজ কিছু তন্ত্র মন্ত্র আমাকে একটা তাবিজ দিলেন ওগুলো দিয়ে, এবং পরে 10 দিনের মধ্যে কালো জাদু কেটে যাবে এমন কথাই বললেন। তার কথা মতোই কাজ হলো। 10 দিন পর আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠলাম। এদিকে আমার বাবা এবং আমার মা আমাদের এলাকায় গিয়ে সেই ছেলেটিকে আবারও মারধর করলেন। সবার সন্দেহ ছিল তার উপরেই, কারণ বিয়ের দিন সে হুমকিটা কাউকে দেয়নি এবং সেই হুমকিটা আমাকে দিয়েছিলেন, এটা কেউ ভোলেনি। এরপর প্রায় 1 বছর 4 মাস কেটে যায়। আমার একটি ছেলে সন্তান হলো। সবাই অনেক খুশি। কিন্তু আমার সন্তান যখন 1 মাস বয়স, তখন আমার পুরনো সমস্যাটা আবার ফিরে এলো, তবে এবার আরো ভয়ঙ্কর রূপে। রাতে জ্বর উঠলে আমি ক্ষিপ্ত হয়ে যেতাম। নিজের দুধের শিশুকে সহ্য করতে পারতাম না। আরাফের সাথে কথা ভালো করে তো বলতামই না, প্রত্যেকটা কথায় ঝগড়া করতাম। অসুস্থ হলেও আমার শরীরে প্রচণ্ড শক্তি থাকতো। আমার বাবা আবার সেই কবিরাজের কাছে গেলেন। তিনি আর একটা তাবিজ দিলেন, যা দিয়ে আমি মাসখানেকের জন্য আবার সুস্থ হলাম। কিন্তু দ্বিতীয় মাসে আমার সাথে আরো অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতের বেলা বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় সে আমার দিকে চোখ উল্টে তাকাতো। তার চাহনি কোনো 3 মাসের শিশুর মতো ছিল না। মনে হতো কোনো যুবক আমাকে খারাপ নজরে দেখছে। ব্যাপারটা আরাফকে বলতেই সে আমাকে উল্টো বকা দিয়ে বলল, আমি নাকি আজগুবি কথা বলেছি। তার ব্যবহারে আমি ভীষণ অবাক হয়ে গেলাম। পরের দিন সকালে শাশুড়িকে বিষয়টা জানাতেই উনিও আমাকে বললেন, তুই একটা অভিশাপ্তগ্রস্ত মেয়ে, তোকে এই ঘরে এনে আমরা ঘরটায় জাহান্নাম বানিয়েছি। বেশি সমস্যা যদি হয় তাহলে বাপের বাড়ি গিয়ে কয়েকদিন থেকে আয়, যা, আমাদের মাথা খাস না তো। শাশুড়ির কথাগুলো আমার বুক এফার ওফার করে দিল।
দরজা বন্ধ করে দিয়ে সেদিন অনেক কেঁদেছি। কিন্তু সে জানতো এই কান্না আমার জীবনের সঙ্গী হতে চলছে। কিন্তু কে জানতো এই কান্নাই আমার জীবনের সঙ্গী হতে চলেছে। এরপর থেকে বাড়ির সবার আচরণ বদলে যেতে থাকলো এবং আরাফ বাসায় আসতো, কিন্তু আমার সাথে কোনো কথা বলতো না। আমি যেন ওই বাড়ি থেকে চলে গেলেই তারা সবাই শান্তি পাবে। এবং আমি ওই বাড়িতে থেকেও ছিলাম না। বিষয়টা এইরকম। 2015 সালের আগস্ট মাসে আমার শ্বশুর মারা যান। তার মৃত্যুটাও ছিল অস্বাভাবিক। রাতে সুস্থ মানুষ ঘুমিয়েছেন আর ভোরে উঠে তিনি মারা গেছেন। এই বাড়িতে তিনি আমার একমাত্র সমর্থক ছিলেন। তিনি সেদিন মন খুলে কাঁদারও সুযোগ পায়নি, কারণ সবাই তার মৃত্যুর জন্য আমাকেই দায়ী করল। আরাফ সরাসরি বলল, তুই অলক্ষী, তোর জন্যই আমার বাবা মরেছে। সেই দিন আরাফ আর বাচ্চা সহ আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। বাবার বাড়িতে এসে আমি 2 বছর ধরে ঘটে চলা সব অত্যাচারের কথাগুলো খুলে বললাম। বাবা সব শুনে আমাকেই বকা দিলেন, কেন আমি এসব আগে থেকে জানাইনি। তিনি পরের দিন সকালে আমাকে নিয়ে আবার সেই কবিরাজের কাছে যাবেন বলে ঠিক করলেন। কিন্তু পরের দিন আমার কবিরাজের বাড়িতে পৌঁছালাম। কবিরাজ আমাকে পরীক্ষা করে বললেন, অনেক দেরি করে ফেলেছেন সাহেব, সমস্যাটা এখন খুব জটিল হয়ে গেছে। শয়তানটা আয়শার রক্তের সাথে মিশে গেছে, আর যেভাবে ওকে কুফরি করা হয়েছে তা সাধারণ কুফরি নয়। এটা ডাকিনী বিদ্যা জানা কোনো ব্যক্তিকে দিয়ে করানো হয়েছে। কুফরির জগতে ডাকিনী বিদ্যার চেয়ে বড় কিছু হয় না। হুজুরের কথাগুলো শুনে আমার শরীর অবশ হয়ে গেল, কিন্তু আমি পুরোপুরি ভেঙে পড়লাম যখন তিনি জানালেন যে এই কুফরি বাইরের কেউ করেনি, করেছে আমার খুব কাছের একজন মানুষ, যাকে আমি সবচেয়ে বেশি আপন ভাবতাম। সেই আমার এত বড় ক্ষতি করেছে। আমার বিয়েতে হুমকি দেওয়া সেই ছেলেটা আমাকে কোনোদিনও কালো জাদু করেনি। বিয়ের পরেও যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তা এই একই ব্যক্তি করেছে যে আমার খুব কাছের ছিল, আর সে হচ্ছে আমার শ্বশুর। বিশ্বাস করতে হয়তো আপনাদের কষ্ট হবে, আমারও হয়েছিল। যে মানুষটা আমাকে এত সাপোর্ট দিয়ে এসেছে, যে মানুষটা সর্বদা আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে, সেই ব্যক্তি আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। কবিরাজের ভাষ্যমতে তিনি জানান, সব কিছুর ঊর্ধ্বে তোমার শ্বশুর তোমাকে খারাপ নজরে দেখত, ব্ল্যাক করতো, যাতে তুমি তার সাথে একবার হলেও ওই খারাপ কাজটা করো। কবিরাজের আর কোনো কথা আমি শুনতে চাইনি। ভালোর মুখোশে থাকা আমার শ্বশুর এত বাজে হবে আমার কল্পনাতেও ছিল না। আমার বাবাও সেখানে উপস্থিত। তিনি মাথা নিচু করে শুধু শুনছেন। আমাকে ইতস্ত হতে দেখে তিনি বের হয়ে যান। কবিরাজ আমাকে ওনার সামনে বসতে বললেন। আমার গা কাঁপছিল প্রচুর। এমন কষ্ট নিয়ে বসলাম ওনার সামনে। উনি আমাকে কয়েকটা সুতা দিয়ে পেঁচিয়ে সুতার উপর কিছু ফল রাখলেন এবং আর কি সব উচ্চারণ করেন, এবং সেই সুতা ছুরি দিয়ে কেটে নেয়। এরপর একটা পানি পড়া দিলেন একটা বোতলে এবং বললেন, ডাকিনী বিদ্যার বান খুবই ভয়ঙ্কর, এটা কাটা এত সহজ নয়। আমি যা পারলাম তাই করেছি। তারপর এই পানি বলেছে এই পানি পড়া গোসলে ব্যবহার করবা। শুধু গোসল না, স্বামীর সাথে রাতে ঘুমাবার আগে একটু ছিটিয়ে দিও। আমি কি বোঝাতে চেয়েছি তুমি বুঝেছো তো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত দেই। উনি বুঝালেন আমি উলঙ্গ হবার সময় যাতে এটি ব্যবহার করি, এতে আমার উপর কোনো বদ নজর আসবে না এবং কোন নজর থেকে বাঁচতে পারবো। কবিরাজের হাদিয়া 12,000 টাকা দিয়ে আমি চলে এসেছি। বাবা সহ আমাদের বাসায় এসে প্রচুর কেঁদেছি। আমার শ্বশুর আর বেঁচে নেই,
সেটি ভাবতে যতটা কষ্ট পেয়েছি তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি ওনার ব্যাপারে জেনে। এই জন্যই হয়তো ওনাকে আমার ভালো লাগতো। ওনাকে আমি ভালো জানতাম, ওনাকে আমি আমার একমাত্র মানুষ ভাবতাম। তবে আমার দিকটা ছিল বাবার সম্মানের মতো। যাই হোক, আমি এর সমাধান চাচ্ছিলাম আপাতত। সমাধান না এসেছে আরো ঘোর বিপদ। বাচ্চাকে ঘুম পাড়িয়ে আমি আমার স্বামীকে কল করেছি। কয়েকবার ব্যর্থ চেষ্টা করার পরেও কাজ হয়নি। আরাফ আমার কল ধরেনি। আমি আরো কিছুক্ষণ কান্না করে শুয়ে যাই। আমার চোখের পানিতে বালিশ ভিজছিল। কিভাবে যেন জীবনের মোড়টা ঘুরে গেল এবং বদলে গেল সবটা। আচমকা বাসার জানালা আচমকা বাসার জানালায় আমার চোখ চলে যায়। তাকিয়ে দেখি একজন কালো কুচকুচো মহিলা আমার দিকে তাকিয়ে আছে। সত্যি বলতে মুখে প্রকাশ করার মতো নয় সেই চেহারা কতটা ভয়ঙ্কর। একজন বৃদ্ধ মহিলা যার সারা চেহারা কালো কুচকুচে, তার তাকানোর ধরন অনেকটা ভয়ানক। যখন সে মুখে উচ্চারণ করে, তোর শ্বশুরকে নিয়ে গেছি, তোকেও নিয়ে যাব, তোর বাচ্চাকেও নিয়ে যাব, আর ওই কবিরাজের কাজটা ঠিক করেনি, চিৎকার দিয়ে সাথে সাথে লাফ দিয়ে উঠি আমি। রুমে অন্ধকার, তাড়াহুড়া করে লাইট জ্বালাই। আমি আমার চিৎকারে মা বাবা ছুটে আসলেন। আমার বাচ্চাও উঠে কান্না শুরু করে। বাবা এসেই বললেন, কিরে মা, কি হয়েছে? আমি থতমত খেয়ে যাচ্ছিলাম, তবুও সাহস সঞ্চার করিয়ে বাবাকে বৃদ্ধ মহিলার কথা বলি। আবার রুমের লাইট ছিল, ওটা নিভে যাবার ব্যাপারটাও বলি। বাবা আমাকে বলেন, তুই তো ঘুমিয়েছিলি মা, আমি এসেছি তোকে খেতে ডাকতে। এসে দেখি তুই কান্না করতে করতে ঘুমিয়েছিস। কোনো বাজে স্বপ্ন হয়তোবা দেখেছিস। বাস্তবে এমন কিছুই হয় না। বাবার কথাটা সেদিন যদিও অবহেলা করতাম, তবে হয়তো আমাকে এত খারাপ পরিস্থিতিতে পড়তে হতো না। সেই রাতটা আমার কোনোভাবে কাটায়। সকাল 6টা নাগাদ বাবার ডাকে আমার ঘুম থেকে উঠি আমি। বাবা এসে জানান, গতকাল রাতে যে কবিরাজ আমাকে চিকিৎসা করেছে তিনি নাকি মারা গেছেন। কবিরাজ আমার কোনো আত্মীয় না, আর তার সাথে আমার অন্য কোনো সম্পর্কও নেই। তবুও ওনার জন্য মনটা আমার কেঁদে উঠেছে। কারণ আপনারা বুঝতেই পারছেন, গতকাল রাতের স্বপ্ন সত্যি হয়েছে। তবে কি কবিরাজ আমার জন্যই জীবন হারালো? আমার বাচ্চাকে সেই ডাইনি কি সত্যিই নিয়ে যাবে? ভয়, উপহাস আর হতাশা আর অন্তরস্থ যন্ত্রণা নিয়ে বসেছিলাম। মা বললেন গোসল করে আসতে। আমি কবিরাজের দেওয়া পানি পড়া গায়ে ছিটিয়ে গোসলে যাব। তখনই আমার ফোনে কল আসে। দেখলাম আরাফের কল। মনের মধ্যে যেন এক টুকরো খুশি উকি দিয়েছে। তড়িঘড়ি করে কল ধরতেই আরাফ বলে, রেডি থাকো, তোমাকে নিতে আসব, আর আমাকে ক্ষমা করে দিও। আমার উচিত হয়নি তোমার সাথে এই ব্যবহারটা করা। আমি নিজেই বুঝতেছিলাম না কি হয়েছে। তবে মনে হলো সবটাই মনের ভুল। আরাফের কথা শুনে আমি চুপি না উচ্চ স্বরে কেঁদে দিয়েছিলাম, যেন আবার সব আগের মতো ঠিক হয়ে গেল। অনেক বড় একটা বোঝা আমার মাথা থেকে নামলো। খুশিতে কাঁদছি নাকি অন্য কোনো কারণ আমার জানা নেই। আরাফের সাথে সময় নির্ধারণ করে আমি গোসলে চলে যাই। বিকেলে আরাফ আসে আমাকে নিতে। আমি অবাক হলাম। আরাফ একা আসেনি, আমার ভাসুর, শ্বশুর, শাশুড়ি সবাই এসেছে। আব্বু তাদের মেহমানি সরিয়ে আমাকে পাঠিয়ে দেন। আমি আবার যাই শ্বশুরবাড়ি, এবং আমার শ্বশুরের মৃত্যুর মেলাদও হয়। যদিও শ্বশুরের ব্যাপারে শুধু আমি জানতাম। এটি ঘরে জানালে আবার কোন বিপদ চলে আসে তা ভেবে আমি কাউকে কিছুই বলিনি। 4 থেকে 5 দিন পর ঘুমানোর আগে আমি গায়ে পানি পড়া ছিটাইনি। সেদিন অনেকটা ক্লান্ত ছিলাম।
আরাফ অফিস থেকে আসে, তাকে খাবার খাইয়ে বাসার সব কাজ শেষ করেছি। এরপর ক্লান্ত শরীর নিয়ে ঘুমাতে যাই। আরাফ আর আমার বাচ্চা ততক্ষণে ঘুম। আমি বিছানায় শুয়ে চোখটা বন্ধ করতেই আমার বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে। হুট করে চোখ খুলে দেখি সেই ডাইনি আর আমার স্বামী মিলে আমার বাচ্চাকে কামড়ে কামড়ে খাচ্ছে। জোরে এক চিৎকার দিতেই আমার স্বামী এসে আমাকে ধরে। আমার বাচ্চাও ঘুম থেকে জেগে কান্না করতে শুরু করে। আমি অবাক হয়ে তাকালাম চারপাশে। এতক্ষণ আমি শুধু কি একটা স্বপ্ন দেখলাম? আমার বাচ্চা আর আমার স্বামী আমার পাশেই ঘুমাচ্ছে। আরাফের প্রশ্নে আমি থতমত খেয়ে যাই। এরপর তাকে স্বপ্নের বিষয়ে জানাই। আরাফ সূরা পড়ে আমাকে ফু দেয়, তারপর ঘুমাতে বলে। কিন্তু আমার আর ঘুম আসলো কোথায়? সারা রাত চোখ বন্ধ ছিল, তবে আমি অনেক শব্দ শুনতে পাচ্ছিলাম। কেউ রুমে হাঁটে, কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আবার কেউ বাথরুমের দরজাটা খোলে। মোট কথা আমার কানে একটার পর একটা শব্দ আসছিল। ফজরের আজান দিলে আমি উঠে যাই। আমি দৌড়ানোর সময় পুরো গা ভার হয়ে যায়, মানে নামাজে দাঁড়ানোর সময় মানে যেন আমার ওজন আগের চেয়ে 10 গুণ বেড়ে গেল। অন্যদিকে মাথাটাও জিম দিয়ে ধরে আছে। তবুও কষ্ট করে আমি নামাজ আদায় করে নিয়েছি। এবং এইভাবে ছোট ছোট অনেক সমস্যা আমার এই সমস্যার মধ্যে দিয়ে আমার দিন কাটতো। এসবের মধ্যেও আবার আমার শাশুড়ির নির্যাতন শুরু হয়। আমার বাবার বাড়ি থেকে কেন এইটা সেটা আনি না, এসব নিয়ে আমাকে মানসিক টর্চার করতে লাগলো। আমার ভাসুরের স্ত্রী এসবে বেশ আনন্দ পেত। ধীরে ধীরে এদের ব্যবহার বাজে হয়ে যাচ্ছে আমার প্রতি। শুরুর দিকে আমার স্বামীকে এসব শেয়ার করতাম, সেও আমাকে সাপোর্ট দিত এবং বলতো, চিন্তা করিও না, আমরা আলাদা হয়ে যাব। কিন্তু 1 মাস না যেতেই আরাফ নিজেই পরিবর্তন হয়ে যায়। সে নিজেই আমার ভুল ধরতে থাকে। সামান্য কিছু নিয়ে আমার সাথে ঝগড়া করতে হয়। আমি তর্ক না করে যদি চুপ থাকি, তবে আমার সামনে এসে আমাকে ধমকাতে থাকে। প্রচুর বদমেজাজি হয়ে যায় সে। আমিও কোথাও শান্তি পাচ্ছিলাম না। বাড়ির একটা লোকও যখন ভালো ব্যবহার করে না, তখন সে বাড়ি একটা মেয়ের জন্য নরকে পরিণত হয়। দিন যেতে থাকে, আমি আবারও প্রেগনেন্ট হই এবং আরাফ আমার সাথে অনেক ঝগড়া করলেও আমার মাঝে প্রচুর একটা ভালো আচরণ করে। মাঝে মাঝে রাতে আমাকে ভালো সময়ও দিয়েছে। আজকে অনেক ভালো সময় দিয়েছে। এমনও রাত গেছে আমাদের মিলনের মাঝখানে সে আমার ভুল ধরে। আমি তাকে খুশি করতে পারি না বলে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়। এই মুহূর্তটা একটা মেয়ের জন্য কতটা কষ্টকর তা একটা মেয়েই বুঝবে। আমি তখন কান্না করছিলাম। আমার কান্নার শব্দ তার অসহ্য লাগছে, তাই সে বিছানা থেকে এসে ইচ্ছামতো মারধর করেছে আমাকে। একটা লাথি মারে আমার ঘাড় আর পিঠে, যেটা আমি সহ্য করতে পারি না। এক প্রকার তার মার খেয়ে আমি অজ্ঞান হয়ে যেতাম। কি ভাবছেন এটা শুধু সেদিনই? না, অনেক রাতই আমার এইভাবে কেটেছে। রাতে আমাকে সে মারতো আর ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম আমি। একেবারে সকালে আমার ঘুম ভাঙতো। যখন আমার পেটে বাচ্চা আসে, তখন আরাফ আরো বেশি বদলে যায়। আমার সাথে ঘুমাতে নাকি তার অসহ্য করা লাগে। বাসায় এসে অন্য রুমে চলে যেত ঘুমাতে এবং আমি আমার বাচ্চা নিয়ে শুয়ে থাকতাম একা। এদিকে আরেকজন পৃথিবীতে আসার জন্য অপেক্ষা করে যাচ্ছে। আরাফ এমন একটি মানুষ হয়ে যায়, সে তার মায়ের কথার 1 চুল পরিমাণ নড়ে না। আগে আমার হাতে এসে সব টাকা দিত, আজ বহুদিন একটা পয়সা আমার হাতে দেয় না। সব ওর মায়ের কাছে দেয়। আমার যা কোনোভাবে বাসা ঝাড়ু দিয়ে পুরো বাসাটা টই টই করে, তাও আমি তাকে কিচ্ছু বলি না। এদিকে আমার প্রেগনেন্ট অবস্থায় শুরু হয় বাসার কাজ সেরে নেওয়া। আমি প্রেগনেন্ট, তারপরেও আমাকে দিয়েই বাড়ির সকল কাজ করে নিত। একই ঘটনা শুয়ে শুয়ে আমার সময় কাটে।
আমার দ্বিতীয় সন্তান পৃথিবীতে যখন আসে তখন আরাফ দেখতেও আসেনি। আমার মা বাবা এসে আমাকে হসপিটালে নিয়ে যায় এবং আমার বাবা মাকে আমার শাশুড়ি আর এবং যা এসেছে আমাকে দেখতে, কিন্তু সমস্ত সেবা যত্ন আমার মা বাবাই করলো। শাশুড়িরা এসে শুধু তামাশা দেখেছে। জি, এটাই বাস্তব। আর হসপিটালের বিল পর্যন্ত আমার বাবার দিতে হয়েছে। বাচ্চা হবার উসিলায় আমি কদিন রেস্ট পাই। আমাকে আবার বাড়ি নিয়ে এলো। আমার যা নিজে কাজ সামলাতো, তবে কদিন যেতে না যেতেই আমার ডাক পড়ে। অসুস্থ শরীর নিয়ে আমাকে বাড়ির সকল কাজ ধরতে হয়েছে। আমার জীবন হয়তো এর পরিবর্তন আসবে আমি এটাই ভেবেছিলাম, কিন্তু দেখতে দেখতে 2018 সালে পা দিয়েছি। তখন একই ঘটনা আমার সাথে ঘটে যায়। এদিকে 18 সালের মাঝামাঝি সময় আমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে মারা যান। আমার বাবার মৃত্যুর পর শ্বশুর বাড়ির লোকদের শ্বশুর শাশুড়ির বাড়ির লোকজন আরো খারাপ আচরণ করতে শুরু করে আমার সাথে। আমার বাবা নেই, তার মানে যাওয়ার মতো কি কোনো জায়গা নেই আমার? আরাফ তো আছেই মায়ের কোলের দুলাল হয়ে। প্রতি মাসে 2-3 রাত আমার সাথে ঘুমাতো, আর বাকি সব রাত সে ইচ্ছা মতো অন্য রুমে ঘুমাতো। এদিকে 2019 সালে শুরুর দিকে, অর্থাৎ আমার বাবা মরার 8 মাস পর মা পরকালে গমন করে। আমি সেই অনুভূতি প্রকাশ করতে চাই না। যাদের বাবা মা এভাবে চলে গেছে তারা বুঝবেন এর মর্ম। এতদিন যা ছিল তা সয়ে এলেও এবার মায়ের মৃত্যুর পর ওদের টর্চার আরো বেড়ে যায়। আমার মা বাবার সম্পদ সব ওদের নামে লিখে দিতাম। আমি রাজি হইনি, জানি এরা এসব পাওয়ার পর আমাকে দেখবেও না পর্যন্ত। কিন্তু সেদিন আমার শাশুড়ি আর আমার যা আমার গায়ে হাত তুললেন। আমার স্বামী সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আমাকে মারার হাত থেকে বাঁচান তো দূরের কথা, সে একটিবার জিজ্ঞাসা করলো না যে তাকে কেন মারছেন। সবকিছু সহ্য করতে করতে আমি নিতে পারছিলাম না আর। কয়েকবার সুসাইড করতে চেয়েও আমি করিনি, কেননা আমার 2টা সন্তান আছে। শেষমেশ সিদ্ধান্ত নিলাম পুরো পরিবারের উপর ব্ল্যাক ম্যাজিক করব আমি। রাসেল ভাইয়া, এখনই কিন্তু ঘটনার মেইন পয়েন্ট শুরু। ভয় কি এখন থেকে বুঝতে পারবেন। সবাইকে আমার বশে নিয়ে আসবো কালো জাদু করে সিদ্ধান্ত নিয়েছি আমি। এই সিদ্ধান্তটা আমার এক প্রকার রাগ থেকে এসেছে। আমার কিছু ফ্রেন্ড থেকে একটা কবিরাজের ঠিকানা বের করে নিয়ে এসে আমি কথা মতো ওনার সাথে দেখাও করি এবং সমস্যার কথা জানালে তিনি আমাকে বলেন, আপনার স্বামীর উপর বান মারা আছে, আপনার বিচ্ছেদ হয়, আর আপনার স্বামী যাতে আপনার শাশুড়ির কথা শোনে, কারণ আপনার শাশুড়ি এখনো মনে করে আপনার শ্বশুরের মৃত্যুর জন্য আপনার জন্যই হয়েছে, আপনিই দায়ী। কবিরাজ আমাকে একটা তাবিজ দেয় আর বলে, আপনার স্বামীর উপর সকল বান আমি কেটে দিচ্ছি, আর এই তাবিজ আপনি রুমের কোথাও লুকিয়ে রাখবেন। আর কেউ হোক আর না হোক আপনার স্বামী আপনার পাশে বা বসে আসবেই। আমি কবিরাজের কথা মতো সেটাই করি। ওনাকে 8,000 টাকা দিয়ে চলে আসি বাড়িতে। আমার স্বামী সেদিন আমার সাথে অনেক ভালো আচরণ করে। প্রায় 1 সপ্তাহ তিনি পূর্ণ সুস্থ ছিলেন। আগের মতো আমাকে ভালোবাসেন, আমার সাথে ঘুমায়, আমার বাচ্চাদের সাথে ভালো সময় কাটায়। কিন্তু প্রথম সপ্তাহ পর আবার আগের মতো, মাত্র 1 সপ্তাহ ভালো ছিল। কবিরাজের কাছে আমি আবার যাই এবং তিনি আমাকে বলেন, বান কাটার পর আপনার স্বামীর উপর আবার বান মেরেছে, আপনাকে কবরস্থানে যেতে হবে, গিয়ে একটা তাবিজ নিজের হাতে নেবেন এবং নিজ দায়িত্বে সেই কবরে একটা কবরে পুঁতে দিলেই হবে। যে কোনো একটা কবরে পুঁতে দেবেন, ইনশাল্লাহ আর কেউ আপনার স্বামীকে বশ করতে পারবে না। এইবার কবিরাজ আমাকে 15,000 টাকা আমার থেকে নিয়েছেন। এই টাকাগুলো আমি ম্যানেজ করতাম কিভাবে জানেন? অমুকের কাছ থেকে 2,000 টাকা, তমুকের কাছ থেকে 5,000 টাকা, এইভাবেই করে আমার টাকাগুলো আমি কবিরাজকে দিতাম। ভাবতাম আরাফ সুস্থ হয়ে গেলে অন্তত সবার দেনা ফিরিয়ে দিবে। কবিরাজের কথা মতো আমি রাত 3টা
পার্শ্ববর্তী এলাকার কবরস্থানে যাই। সেখানে তাবিজ পুঁতে চলেও আসি। এবারেও আমার স্বামী 7 থেকে 8 দিন সুস্থ ছিল এবং 7 দিন থেকে 8 দিন সুস্থর পর সে আবার আগের মতো হয়ে যায়। পরপর 5 থেকে 6 বার আমি কবিরাজের কাছে যাই, কুফরি করি নিজের স্বামীর উপর। অনেক দিন আরাফ সুস্থ থাকে, এরপর আবার আগের মতো হয়ে যায়। এরপরে 2021 সালে আমার 3য় বাচ্চা জন্ম হয়। আমি আবার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে সব দেনাগুলো সব টাকার দেনা দিয়েছি। আর এই সব দেনা শুধুমাত্র কবিরাজকে দেওয়ার জন্য করেছিলাম। কিছু টাকা হাতে ছিল, ওটাও কবিরাজকে দিয়েছি। কবিরাজ একে একে এক একভাবে আমাকে এক এক অজুহাত দেখায় এবং কাজ করার পর তিনি ঠিকই করেন, কিন্তু সেই কাজ 7 থেকে 8 দিন পর্যন্ত শুয়ে থাকে আর কি। আবার এই 7 থেকে 8 দিন পরে রাসেল ভাইয়া আবার সেটা গোলমাল হয়ে যায়। একেবারে শেষ সময়ে আমার হাতে শুধুমাত্র 80 টাকা ছিল। তখন ছিলাম না আমি। কবিরাজ জানান, তুমি আমার সাথে একটানা 5 রাত সহবাস করো। এই 5 রাতে আমি তোমাকে শোনাবো, এই 5 রাতে আমি তোমাকে এমন কিছু কাজ করে দিব যা তোমাকে সারা জীবন আরাফের কাছে রাখবে। আরাফ সারা জীবন তোমার কথা শুনবে। বড়সড় একটা ধাক্কা খেলেও কবিরাজের কথাটাই আমি না করতে পারিনি। আমি শুধু আমার সংসারটাকে বাঁচাতে চেয়েছি। নিরুপায় হয়ে টানা 5 রাত ওনার কাছে যাই আমি। তিনি আমাকে যেভাবে পারলো সেভাবেই, খুব লজ্জা হচ্ছে, তিনি আমাকে সেভাবে ছিঁড়ে খেলো। তাতেও লাভ হয়নি। আর মাত্র 1 মাস ঠিক ছিল। আমার তিনটা বাচ্চা, টাকাও সব শেষ। কবিরাজ যখন এ নিয়ে বলতে গেলাম তখন তিনি হুমকি দেয় আর ওনার সাথে আমার গোপন কিছু ভিডিও করে নিয়েছে। আমি এসব নিয়ে কথা বললে তিনি আমার স্বামীকে ভিডিওগুলো দিয়ে দিবে। সেদিন আমি এইরকম একটা হুমকি দিয়েছে যে সেই ভিডিওগুলো দিয়ে দিবে। সেদিন আমি সুসাইড করার জন্য বহুবার চেষ্টা করেছি, কিন্তু বারবার 3টা বাচ্চার মুখের দিকে চোখ দিয়ে আমি সেই ঘটনাটি সুসাইড করার ঘটনাটি আর সামনে আগাতে পারি না। ঘটনা এখানেই শেষ না রাসেল ভাইয়া, ঘটনা কিন্তু মাত্র শুরু। জি, এখানেই ঘটনা শেষ না রাসেল ভাইয়া। আমি জানতাম না আমার জন্য সামনে আরো এক বিশাল বিপদ বসেছিল। এখন কবিরাজের কাছে ধোঁকা খেয়ে আমি পুরো সর্বহারা হই। উনি আমাকে আমার টাকাগুলো সব কেড়ে নিল এবং আমার ইজ্জতকেও ছাড়লো না। শ্বশুরবাড়ি থেকে যদি আমাকে টাইট দিত তবে হয়তো এই পরিস্থিতিতে পড়তাম না এবং সন্ধ্যায় বের হয়ে আমি রাত 10টা-11টায় এসেছি। তারা দেখেও এসব না দেখার ভান করেছে। টানা 5 দিন আমার এই পরিবর্তন কারোর কিছু আসেনি, তবে আসবেও কিভাবে? ওনারা তো চায় যে আমি বাসা থেকে বের হয়ে যাই। স্বামীর অবহেলা আর শাশুড়ির নির্যাতন সয়ে সংসার আবার করতে লাগলাম। আমার যা দিন দিন আমার শ্বশুর শাশুড়ির মতো নির্যাতন শুরু করেছে, যেন সে নিজে আমার স্বামীকে জন্ম দিল। 2022 সালের মার্চে আমি আবার ভিন্ন সমস্যার সম্মুখীন হই। এতদিন আরাফ যেভাবে পারলো আমাকে মেরেছে, যখন ইচ্ছা হতো আমাকে মারধর করত এবং অজ্ঞান করে চলে যেত। এবং শাশুড়ি মেরেছে, তারপরে যে শাশুড়ি সাথেও কয়েকবার মেরেছে, তারা 2জন মিলেও মেরেছে। ঘরের সব কাজ আমি একাই করেছি। আমার সুস্থতা আর অসুস্থতার কারো কিছু যায় আসে না। আমি 3টা বাচ্চার মা হয়ে এদিকে তাকিয়ে থেকেছি শুধু। কিন্তু বেশি হয়রান হয়েছি সেদিন যেদিন আরাফের জন্য অন্য একটা মেয়েকে বাড়িতে এসেছে। এতদিন সব সহ্য করে নিলেও আজ আর পারেনি কিছু সহ্য করতে। আরাফকে ঝাপটে ধরেছিলাম আমি। আরাফ বাইরে ওই মেয়েটার সামনে আমাকে ইচ্ছা মতো মারধর করে। এত জোরে জোরে মেরেছে যে আমার পুরো গা দিয়ে দাগ লেগে যায়। আমার বাচ্চাগুলো দরজার চিপায় থেকে তাকিয়ে আছে, ওদের চোখে অশ্রু ঝরা ভাব। আরাফ আমাকে
আধা মরা করে মেয়েটিকে নিয়ে বের হয়ে যায়। আমার শাশুড়ি এসব দেখেও কিছু বলেনি। কোনোভাবে উঠে আমি বাচ্চাদের নিয়ে শুয়ে যাই। আরাফ সারা রাত আর বাসায় ফেরেনি। বুকটা শুধু ফেটে যাচ্ছিল আমার। এবং আল্লাহ আমার জীবনকে এইভাবে নরক কেন করলো? আমার সুন্দর চেহারাটা আর আগের মতো নেই। চেহারাটা হয়ে গেছে পুরো নষ্ট, শুকিয়ে হচ্ছে কাঠ, ত্বক হয়ে যাচ্ছে কালো। আমি কি সেই গ্রামের মেয়েটা যে পুরো এলাকা জুড়ে সুন্দর ছিল? জানি না, তবে চলছে দিন এক নরক পরিস্থিতিতে। এরপর বুঝলাম রাসেল ভাইয়া, আরাফ ওই মেয়েটির প্রতি আসক্ত হয়ে গেছে। ওর সাথে চলাফেরা দেখেই বোঝা যায় সে যে মেয়েটাকে ঘরে তুলতে চাচ্ছে, সেটা আমি আগে থেকে টের পাচ্ছি। আমার বাবা মা নেই, আর নেই আমার বাড়িতে কোনো সম্পদ, যাবার ঠাঁই নাই আমার কোথাও। এভাবে ধরে নিয়েছিলাম আমার সময় শেষ। এই বাড়িতে মরে গেলেও শান্তি, অন্তত আমার বাচ্চাগুলো একটা নাম পাবে। যদিও আরাফ বাচ্চাদের সব খরচই দিচ্ছে, কিন্তু বাচ্চাদের প্রতি ওর কোনো মায়াও আমি দেখি না। 2022 সালের ডিসেম্বরে আমি ফেসবুকে একটা গ্রুপ পাই। এখানে আমি এই কবিরাজদের নিয়ে এই সমস্যার সমাধানের জন্য কথাবার্তা বলি এবং রোকাইয়ার কাজ এগুলো আমি শিখি। রোকেয়া বিডি টাইপের কিছু একটা গ্রুপ আছে, সেখানে সমস্যার সমাধান, আমার কাছে সমস্ত প্রমাণ এখনো আছে। ওখানে আমি সাহায্য চেয়ে পোস্ট করেছিলাম। একজন আমাকে ইনবক্সে ডেকে আসা যায় যে রোকেয়া করবে এবং 2000 টাকা চাইছে। আমি তখন টাকা কোথা থেকে আনবো? আমার হাতে শেষ কবে টাকা এসেছে আমার মনে পড়ছিল না। তবুও শান্তির আশায় টাকা খুঁজতে আমি থাকি। বহু চেষ্টা করলাম এবং অনেক কষ্টে আরাফের ব্যাগ থেকে 2000 টাকা চুরি করলাম। ওটা ওই লোককে পাঠাই। উনি টাকা নেওয়ার পর আমাকে ভিডিও কল দেন এবং বলেন আমার রোকাইয়া করাবেন। আমি রিসিভ করার পর উনি আমাকে কুপ্রস্তাব দিয়ে বসে। রোকাইয়া করতে হলে নাকি ওনাকে উলঙ্গ হতে হবে, রোকিয়া করতে না হলে নাকি আমাকে উলঙ্গ হতে হবে, তাও ওনার সামনে। ওনার প্রস্তাব শুনেই বুঝলাম ধাপ্পাবাজের হাতে পড়েছি আমি। 2000 টাকা জলে গেল। আবার কল কেটে ওনার সাথে ব্লক করেছি। এদিকে আমার করা পোস্ট দেখে অনেকেই আমাকে মেসেজ দেয়। আমি প্রতিটা মানুষের থেকে কুপ্রস্তাব পাচ্ছিলাম। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে যার যা ইচ্ছে প্রস্তাব দিচ্ছে। বিরক্ত হয়ে আমি সেই গ্রুপ থেকেই বের হয়ে যাই। রোকেয়া নামে ভণ্ডামি চলে সবখানে। একটা ভালো হুজুর পাইনি, আর না একটা ভালো কবিরাজ পেয়েছি। আল্লাহর কাছে তো সেই শুরু থেকেই একটাই চাওয়া, জীবনে অনেক পাপ করেছি, তাই হয়তো তিনিও আমাকে আমার ডাকে সাড়া দিচ্ছে না। আবার হতে পারে আমার কর্মের ফল পাচ্ছি। সবকিছু সহ্য করে তবুও সংসারের পিছনে পড়েছিলাম। কি বা করব? আমার কেন যেন মনে হতো কোনো একদিন সব ঠিক হয়ে যাবে। 2023 সালের এপ্রিল মাসে একটা চমৎকার ঘটনা ঘটে। আরাফ হুট করে ভালো হয়ে যায়। সকালে আমাকে ডেকে নাস্তা খাওয়ায়, নিজে নিজে আমার প্রতি যত্নশীল হয়ে ওঠে। পুরোটাই আমার কাছে একটা স্বপ্নের মতো মনে হলো। আমি কি সবটা সত্যিই দেখছি? প্রায় 1 সপ্তাহ আরাফ আমার সাথে ভালো ব্যবহার করে যায়। রাতেও আমাকে সময় দিচ্ছে, যেন আমি তার নতুন বিয়ে করার স্ত্রী এই ভাব করছে। এক মুহূর্তের জন্য মনে হলো আমার সব কিছু ঠিক হয়ে গেছে, সব কষ্ট ভুলে গেছি আমি আবার সুখী হয়ে যাই। কিন্তু জানতাম না এইটা শুধু আমাকে তেল দেওয়া। যে মেয়ের সাথে পরকীয়া করছে সেই মেয়েকে সে বিয়ে করবে, আমার অনুমতি চাচ্ছে। আমি এটি শুনে যখন রেগে যাই, সাথে সাথে আরাফ আগের রূপে চলে আসে এবং ইচ্ছা মতো আমাকে সেদিনও মারধর করেছে, যেটা এত বছর ধরে করে এলো। 2023 সালের অক্টোবর অবধি এই টর্চার চলতে থাকে। এরপর আমার স্বামী সিদ্ধান্ত নেয় সেই মেয়েটাকে বিয়ে করবেই সে। আমাকে সোজা জানিয়ে দিয়ে ডিভোর্সের কথা। রাসেল ভাই, আপনি বলেন, ডিভোর্স দিয়ে আমি কোথায় যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা আছে? আমি এতিম একটা মেয়ে,
সেই কবে বাড়িতে নিজের মৃত্যুর অপেক্ষা করে যাচ্ছি। আর আমি সিদ্ধান্ত শুনে আত্মহত্যা করার প্রস্তুতি নিয়েছিলাম। আসলে এই ঘটনাটি আমার পড়ে খুব কষ্ট লাগছে রাসেল ভাইয়া, কেননা খুবই হৃদয় ভিতরে একটি ঘটনা, এটা একটা বাস্তব ঘটনা। তারপর এই আত্মহত্যার সিদ্ধান্ত নিতে চাইছিলাম আমি, এবং বলেছিলাম যে এই বাড়িতে আত্মহত্যা করে আমাদের ফাঁসাতে চাস? আমাকে আমার স্বামী বলতেছে, হ্যাঁ রাসেল ভাই, সেদিন আমার 3টা বাচ্চা সহ আমাকে বের করে দেয় আরাফ। উপায় না পেয়ে চলে যাই গ্রামের বাড়ি। গ্রামে আমার রাখার কেউ নেই আমাকে। চাচাদের সাথে আমার সেই কবেই খারাপ সম্পর্ক, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সেই চাচারাই আমাকে ঠাঁই দিয়েছে। প্রথম থেকে বুঝিনি আমি, পরে বুঝলাম কেন এনেছে আমাকে। অসহায় পেয়ে পুরো বাড়ির সকল কাজ আমাকে দিয়ে করানোর জন্য। আমার 3টা বাচ্চার মুখে খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছি আমি, এবং বাচ্চারা দোকানে গিয়ে একটা কলার জন্য হাহাকার করে, আমি ওই কলা কিনে দিতে পারি না। এদিকে আত্মীয়দের বাসায় থাকি, ওরা আমাকে দিয়ে পরিবারের সকল কাজ করিয়ে 2 মুঠো ভাত দেয়। আফসোস, আমার কোনো আফসোস ছিল না। কিন্তু এই মুহূর্তে আমি প্রেগনেন্ট, আমার পেটে 5 মাসের বাচ্চা। বিয়েতে রাজি করানোর জন্য যখন সে ভোলানোর অভিনয় করলো, তখনই আমার আরও একটি বাচ্চা পেটে আসে। এখন স্বামী ডিভোর্স দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমি তাকে অনেক ভালোবাসি, সে যত যাই করুক না কেন, আমার তো স্বামী সে না। আমি তো ঘৃণা করতে পারি না, তাকে আমি বড্ড ভালোবাসি, এবং এই ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই সারাটি জীবন। তারপর রাসেল ভাইয়া, যে ঘটনাটি হয়েছে এটা আমি বলতেছি, তার আগে আমি বলবো যে এই একটা মেয়ে, যদি আমার এই ঘটনাটি মেয়েরা শোনেন, তাহলে এই মেয়েটার কষ্ট আপনারা বুঝতে পারবেন। তারপর হাজারো চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছিল আমার দিন। স্বামীর চিন্তা, বাচ্চাদের চিন্তা, নিজেদের কথা বাদ দিলেও বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। এক প্রকার মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম আমি। অক্টোবর মাসের শেষের দিকে সময় কাটাবার জন্য বা নিজেকে হালকা রাখতে ফেসবুকের মানুষের লেখা পড়ছিলাম। সেখান থেকে একটা গল্প পাই রাসেল ভাইয়া, রিয়াজ ভাই নামে। নাম ছিল অ্যাম্বুলেন্সের রহস্য, এবং কপিবাজের আইডি থেকে পার করে রিয়াজ ভাইয়ের রিয়েল পেজ খুঁজে পেয়েছি। অবশেষে তার এই পেজে আমি একটা সমাধান খুঁজতে চাই, এবং দেখি এই গল্পটি এপ্রিল মাসের 18 তারিখে ওনার একটি ইউটিউব চ্যানেল টপ ভূত এফএম সেখানে দেওয়া ছিল, এবং ধীরে ধীরে ভাইয়া সব গল্প শুনতে থাকি ইউটিউব চ্যানেল থেকে, এবং পুরো নভেম্বর মাস অবধি ভাইয়ার পেজে এই গল্প বা ইউটিউব চ্যানেলে শুনতে থাকি। নিপা আর আরিফ ভাইয়ের গল্পটা নিয়ে প্রশ্ন করতাম ভাইয়াকে, ভাইয়া আমাকে সাহায্য করবেন? কদিন ঘোরাই, কিন্তু একদিন নিজে থেকেই মেসেজ দিয়ে বলে, আপনার ফোন নাম্বার দিন। আমি আমার নাম্বার দিয়ে বললাম, ভাইয়া সব বিষয়ে কথা হয় ভাইয়ার সাথে, যদিও তখন ইন্ডিয়াতে থাকে এবং কবিরাজও আসেনি। ভাই অন্য একটি হুজুর বিয়ের মাধ্যমে আমার কেসটা নেয়। খরচটা অনেক বেশি ছিল, কিন্তু সেই চেষ্টা হিসেবে একই ছিল আমার শেষ কাজ। এটাই ছিল আমার শেষ কাজ। চাচার হাতে পায়ে ধরে আমি টাকা ধার চাই কিছু। চাচা আমাকে বিশ্বাস করতে পারেনি। চাচাতো বোনের কাছেও চেয়েছি, ওরাও আমাকে কোনোভাবে সাহায্য করেনি। অথচ আমার সামনেই ওরা বিভিন্ন জুয়েলারি কিনতো একের পর এক। বাড়ির পাশে একটা ভাইয়া ছিল যিনি টাকা দিবে, কিন্তু ওনার সাথে আমাকে সেক্স করতে হবে। জানি না এই মানুষগুলোর এমন কেন। আমার পেটে 7 মাসের বাচ্চা ছিল তখন। লজ্জা আর হতাশা নিয়ে ফিরে আসি, কিন্তু কেউ নেই যে আমাকে সাহায্য করবে। সারা রাত চিন্তা করার পর ওই ছেলের কথা মনে পড়ে যে আমার বিয়ের দিনে আমাকে অভিশাপ দিয়েছিল। জানি সে আমাকে সাহায্য করবে না, এটাও জানি সে উল্টো প্রতিশোধ নিতে পারে, কিন্তু আর যাওয়ার কোনো পথ নেই বা কারো মানুষ নেই। তাই শত্রুর কাছে হলেও সাহায্য চাইতে সকালে বেরিয়ে যায়। বেশ দূরে না হয় 8টাতেই তার বাসায় পৌঁছে যায়, এবং তার স্ত্রী বাচ্চা সবই আছে।
ওনার স্ত্রীকে আমি আমার পরিচয় দিয়ে ঘরে যাই, উনিও ছিল। ওনা কিছু সময় অবস্থা কথা বলে আমি সাহায্য চাই ওর কাছে। আল্লাহর রহমতে সেই 70টাই আমাকে সাহায্য করে। তবে তার কাছে 10,000 ছিল, ওটা আমাকে দিয়ে দেয়। বাকি 13,000-এর জন্য আমি আটকে যাই। পুরোটা যখন রাসেল ভাইকে জানায়, মানে রিয়াজ ভাইকে জানায়, তখন আমাকে পরে দিতে বলেন। এই 10,000 টাকা দিয়েই কেস শুরু করেছিলাম এবং টাকা নেওয়ার 2 দিন পর ভাইয়া আমার সাথে যোগাযোগ করেনি এবং নিজের ব্যবসায়িক কাজে হয়তো ব্যস্ত ছিল। 2 দিন পর ভাইয়া নিজে থেকে আমাকে কল দিয়ে তাড়াহুড়ো করে, মানে আমি কলও ধরেছি। ভাইয়া আমাকে বলল তো আমার স্বামী আর সম্পূর্ণ ঠিকানা নিয়েছে, আমার থেকে সম্পূর্ণ ঠিকানা নিয়েছে আর কিছু তথ্য নিয়ে একদিনের জন্য গায়েব হয়ে যান। একদিন পর আমাকে কল দিয়ে কিছু আমল দেন, যেগুলো নামাজের আগে পড়ে পালন করতে হবে। আর কুরিয়ারের মাধ্যমে কিছু জিনিস পাঠালেন। ধরন বলা ঠিক না, কারণ এই ভাইয়ের কথা মতো যেসব করে যায় আমিও সেরকম কাজই করি। কাজ ছিল হতভাগ। আরাফ নিজে থেকে এত মাস পর আমাকে কল, মানে কথাটা আমি বুঝলাম না। এখানে আমাকে কোরিয়ার মাধ্যমে সেই কবিরাজ কিছু জিনিস পাঠালেন এবং ভাইয়ার কথা মতো সেসব আমি করেও যাই ওই জিনিস দিয়ে, মানে ওই জিনিসের প্রয়োগ করি আমি। হয়তো মিস করছি এখানে লেখাটি। কাজ ছিল 7 দিনের। আশ্চর্যজনকভাবে 4 দিনের মাথায় আমার স্বামী আমাকে কল দেন এবং ওনার কল পেয়ে আমি পুরো হতভাগ। আরাফ নিজে থেকে এত মাস পর আমাকে কল করছে ভাবতে আমি অনেক খুশিতে কান্না করে দিয়েছিলাম। আমার কান্না শুনে আরাফ একটা কথাও বলেনি। কিছুক্ষণ আমার কান্না শুনে কল কেটে দেয়। এরপর সিমে মেসেজ দেয়, যত কান্না করার কেঁদে নাও, আমি বিকেলে তোমায় নিতে আসব। জানি না ওই মুহূর্ত কিভাবে আমি প্রকাশ করব। আমার বিয়ের পরেও হয়তো আমি এত খুশি ছিলাম না যতটা খুশি তখন অনুভব করেছি। রাসেল ভাইয়া একেই বলে হয়তো খুশির কান্না। তারপরে আমি সেই কবিরাজ রিয়াজ ভাইয়ার সাথে যোগাযোগ করি এবং কল দিয়ে সবটা জানাই। রিয়াজ ভাই আমাকে পরবর্তী আমল বুঝিয়ে দেন এবং আলহামদুলিল্লাহ এখন আমি আরাফকে নিয়ে খুশিতে আছি। আরাফের মধ্যে তাকে খুঁজে পাচ্ছি যাকে আমি বিয়ের পর দেখেছিলাম। আরাফের থেকে টাকা নিয়ে রিয়াজ ভাইয়ের বাকি টাকাও দিয়ে দিয়েছি এবং কিছুদিন পর আমার বাচ্চা দুনিয়ার মুখ দেখবে। ওর কপালটা ভালো, সে এসে কোনো খারাপ সময়ের সম্মুখীন হবে না। তো আমার ঘটনাটি যদি ভালো লেগে থাকে, মানে এটা একটা আপুর জীবনের থেকে সত্য একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। ঘটনাটি পড়ে আমার খুবই ভালো লাগলো, কেননা তিনি চায় যে এই ঘটনাটি আর কোনো মেয়ে এমন ফাঁদে না পড়ুক। এইরকম ফাঁদে যদি কোনো মেয়ে পা দেয় তাহলে তার জীবন শেষ হয়ে যাবে, সত্যি তার জীবন নরকে পরিণত হবে। আর যে মেয়ে শ্বশুর বাড়িতে স্বামী, মানে সবচেয়ে শক্তিশালী একজনই সেই স্বামী, এই স্বামী যদি আপনার পাশে না থাকে তাহলে এর চেয়ে কষ্ট আর কিছু হয় না। লিসেনার্স, আপনারা আমার এখানে অনেক ছেলে আছেন এবং মেয়ে আছেন, সবাই আমার ঘটনাটি উপভোগ করেছেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপু, যদি আপনার পরিবারে এমন ঘটনা এসে যায় তবে আপনি একটি সঠিক পদক্ষেপ নেবেন, কিন্তু এইরকম আলতু ফালতু কবিরাজের কাছে গিয়ে আপনাদের জীবনটাকে বিলিয়ে দেবেন না, কারণ আপনাদের জীবন অনেক মূল্য। আর ভাইয়াদেরকে বলতে চাই যে আপনারা কখনো আপনাদের ভালোবাসার মানুষের সাথে এমন আচরণ করেন না, কেননা দিন শেষে আপনারা তার কাছেই শান্তি খুঁজে পান। তো ঘটনাটি বাস্তব ঘটনা থেকে নেওয়া হয়েছে। এই ঘটনা কিন্তু পুরো মানে আপনারা কেউ বলতে পারবেন না যে এই ঘটনাটি মিথ্যা। এই ঘটনার স্থান কাল যদিও গোপন রাখা হয়েছে, কিন্তু ঘটনার ভিতরে মানুষদেরকে একটু সচেতন করানোর কথা বলা হয়েছে। কালো বিদ্যা আসলে ভয়ঙ্কর একটি বিদ্যা। যদি কেউ এমন কালো বিদ্যার ভিতরে বা কালো জাদুর ভিতরে উপভোগ করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের ঘটনাটি নিয়ে সেটা রেকর্ড করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের সমাধানের জন্য চেষ্টা করে যাব। আমি
টপ ভৌতিক ফিল্মের পক্ষ থেকে মাহমুদ শহীব আপনাদের সাথে কথা বলছিলাম, এবং আমি একজন নতুন ভৌতিক আর্টিস্ট। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, প্রতিদিন রাত 10টায় এবং রাত 11টায় আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভৌতিক ফিল্ম আপলোড হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভয়ঙ্কর ইমেইল এপিসোডে। আসসালামু আলাইকুম।